বাংলায় একটা কথা আছে জানেন তো, একটু মজা করেই অত্যন্ত খারাপ অবস্থার ব্যাখ্যা দিতে বলা হয় ঘেটে ঘ। ভোটার তালিকায় নিবিড় সংশোধনী মানে ওই এসআইআর করতে গিয়ে কি তবে এখন ঘেটে ঘ নির্বাচন কমিশন? যে উদ্দেশ্যে এই এসআইআর শুরু করা হয়েছিল তা কি সম্পূর্ণ চটকে গেল? রাজ্যের অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিজেপি যে এসআইআর নিয়ে এত লাফালাফি করছিল, সেই এসআইআর কি তবে এবার বিজেপির পক্ষেই বুমেরাং হতে চলেছে? আর উল্টে এসআইআর তৃণমূল কংগ্রেসে বেকায়দায় ফেলবে বলে বিরোধীদের তরফে যে দাবি করা হচ্ছিল, সেই তৃণমূলের কাছে কি তবে এবার এসআইআর আগামী নির্বাচনে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে গেল? সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি এবার এসআইআর তীরে বিজেপিকে বিদ্ধ করার সুযোগ পেয়ে গেল তৃণমূল কংগ্রেস। ভোটের আগেই কি অ্যাডভান্টেজ তৃণমূল? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দেখুন, বিহারে এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই আপনাদের এই ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে একটার পর একটা এপিসোডে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। বাংলাতেও এসআইআর শুরুর দিন থেকেই বিতর্ক ছিল, কারণ যখন বিরোধী বিজেপি এই এসআইআরকে হাতিয়ার করে বারবার দাবি করে আসছিল যে এবার টের পাবে তৃণমূল কংগ্রেস, তাদের সমস্ত ভুয়ো ভোটাররা বাদ হয়ে যাবে, যত অনুপ্রবেশকারী ভোটার রয়েছে তারা বাদ পড়ে যাবে, আর তার ফলে নির্বাচনে বেকায়দায় পড়বে রাজ্যের শাসক দল, এমন একাধিক দাবি বিরোধী বিজেপি করে আসছিল। কিন্তু খেয়াল করে দেখুন, এই এডিটার্স ডায়েরি থেকে আমি প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম শুধু অনুপ্রবেশকারীরাই নয়, এসআইআরের ফলে বেকায়দায় পড়বেন মতুয়ারাও, যে মতুয়ারা আবার বিজেপির বড় ভোট ব্যাংক। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় বিরাট অংশের মতুয়া ভোটার প্রশ্নের মুখে। খসড়া তালিকায় দেখা যায় বনগাঁ মহকুমার 4টি বিধানসভা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং বাগদা, এই 4টি বিধানসভা মিলিয়ে 86,175 জনের নাম বাদ গেছে। এদের মধ্যে রয়েছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অন্যান্য ভোটার এবং অস্তিত্বহীন ভোটার। সবচেয়ে বেশি বাদ গেছে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে। এখানে 26,000-এরও বেশি মানুষের নাম খসড়া তালিকায় নেই। বাগদা কেন্দ্র থেকে বাদ গেছে 24,927 জনের নাম। এছাড়া গাইঘাটা থেকে আবার 16,642 এবং বনগাঁ দক্ষিণ থেকে 18,563 জনের নাম বাদ গেছে। আর এই বিপুল সংখ্যক নামের মধ্যে কিন্তু মতুয়ারাও রয়েছেন, যারা সশরীরে এখনও বসবাস করছেন। অনেক রকম প্রতিশ্রুতি শেষে ভোটার তালিকা থেকে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাচ্ছে, তা স্বীকার করে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বৃহৎ স্বার্থে এই নাম বাদ যাওয়াকে মেনে নেওয়ার পাল্টা যুক্তিও খাড়া করেন তিনি। আবার নতুন বছরে মতুয়াগড়ে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মতুয়াদের নাম বাদ যাবে না বলে আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তারপরেও কিন্তু আশঙ্কার কালো মেঘ এতটুকুও সরেনি। মতুয়াদের পাশাপাশি আবার রয়েছে রাজবংশীরাও। ফলে এসআইআর শুধুমাত্র যে বেছে বেছে সংখ্যালঘু অনুপ্রবেশকারীদেরই বাদ দেবে এমন দাবি যে বা যারা করছিলেন তা কিন্তু মিলছে না। বরং অনেকেই মনে করছেন চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে বহু হিন্দু ভোটারের নাম। তার মধ্যে যেমন মতুয়ারাও রয়েছে, তেমন রাজবংশীরাও থাকবে বলেই অনুমান। আবার জেনারেল কাস্টের হিন্দুদেরও নাম বাদ যেতে পারে, কারণ এসআইআর প্রক্রিয়ার শুনানিকে কেন্দ্র করে যে ছবিটা উঠে এসেছে তা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। যাদের শুনানিতে ডাকা হয়েছে তাদের অনেকের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, কিন্তু তারপরেও তাদের ডাকা হয়েছে। প্রশ্ন হচ্ছে, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে বলা হয়েছিল তার কোনো চিন্তা নেই, কিন্তু তারপরেও তাদের কেন ডাকা হচ্ছে? যদি কমিশনের ওয়েবসাইটে কোনো ভুল থাকে তবে তার দায় কেন ভোটারের হবে? 2002 সালের ভোটার তালিকায় নাম থাকার পরেও শুধুমাত্র কমিশনের ওয়েবসাইটে সেই নাম দেখা যাচ্ছে না বলে নির্দিষ্ট ওই ভোটারকে কেন শুনানিতে ডাকা হবে? এর দায় কার? আবার যখন কাউকে ডাকা হচ্ছে তখন কেন তাকে বলে দেওয়া হচ্ছে না যে তাকে কি কি তথ্য নিয়ে আসতে হবে?
কমিশনের দেওয়া 11টি তথ্যের মধ্যে একটি তথ্যই যথেষ্ট, কিন্তু সেই তথ্য নিয়ে যাওয়ার পরেও অন্য তথ্য কেন চাওয়া হচ্ছে? কেন একজন ভোটারকে একাধিকবার ডাকা হচ্ছে? প্রথমে যে নথি চাওয়া হয়েছে সেই নথি দেওয়ার পর আবার অন্য নথি চাওয়া হচ্ছে, প্রয়োজনীয় হদিশ চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে পিতা পুত্রের প্রমাণ যেমন চাওয়া হচ্ছে, আবার দাদুর সঙ্গে নাতি কিংবা নাতনির বয়সের পার্থক্য নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। আর এসব যে শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমদের সঙ্গেই হচ্ছে তা কিন্তু নয়। প্রতিদিন শুনানি কেন্দ্রে যারা ভিড় জমাচ্ছেন তাদের বেশিরভাগই হিন্দু হিন্দু হিন্দু। কমিশন বলছে 85 বছর বয়সীদের আসতে হবে না, কিন্তু 60 বা 70 ঊর্ধ্ব ব্যক্তিরাও যে অনেকেই অসুস্থ হতে পারে, তাদেরও শারীরিক অসুবিধে থাকতে পারে, তা বোধহয় জানেন না কমিশনের ঠান্ডা ঘরে বসে থাকা কর্তা ব্যক্তিরা। ফলে বহু বয়স্ক ব্যক্তিদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। আর কমিশনের শুনানিতে কাদের ডাকছে? কোনো খুনের আসামিকে তো আর শুনানিতে ডাকা হচ্ছে না, একজন ভারতীয় নাগরিককে ডাকছেন। কিন্তু শুনানি কেন্দ্রগুলোতে সেই সমস্ত মানুষদের জন্য মিনিমাম পরিষেবা কি কমিশনের তরফে রয়েছে? শুনানি কেন্দ্রগুলোতে কি পানীয় জলের ব্যবস্থা থাকছে? মহিলা বা পুরুষদের জন্য কোনো বাথরুমের ব্যবস্থা থাকছে? উত্তরটা সবার জানা। একজন ব্যক্তি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন, তার নানান অসুবিধে হতে পারে। সেই অসুবিধাগুলোর দিকে খেয়াল রাখার দায়িত্ব কার? কমিশন কি সেই দায় এড়াতে পারে? বাংলায় জন্ম, বাংলায় বেড়ে ওঠা যখন কেউ শুনানির লাইনে দাঁড়াচ্ছেন এমন, তখন কিন্তু তার মনে নানান প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন জাগছে, তিনি কি ভারতীয় নন? দূরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিটা তার দিকে তাকিয়ে কি ভাবছে? তাকে দেখে বাংলাদেশি ভাবছে না তো? এমন নানান প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে হীনমন্যতা তৈরি করছে, মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে মানুষের মনে। আর যা থেকে এই কমিশনের বিরুদ্ধে তৈরি হচ্ছে ক্ষোভ, সেই ক্ষোভ এবার রাস্তায় এসে আছড়ে পড়ছে। রাজ্যের জায়গায় জায়গায় হচ্ছে বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদ। এসআইআর শুনানির নামে হেনস্থার অভিযোগ করছেন যারা, তারা কিন্তু সবাই মুসলিম নন, বরং অধিকাংশই হিন্দু হিন্দু হিন্দু। ফলে ক্ষোভ বাড়ছে হিন্দু ভোটারদের মনেও, যার প্রতিফলন ভোটের বাক্সে পড়ার কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি কিন্তু সেই আন্দোলনকারীদের কাছে গিয়ে কিছুই বলতে পারছে না। আন্দোলন বাড়ছে দিন প্রতিদিন, আর একদিকে যখন সাধারণ মানুষের আন্দোলন বাড়ছে, তখন আবার সুপ্রিম কোর্টের রায়ে জোর ধাক্কা খেল নির্বাচন কমিশন। সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ করতে হবে। পাশাপাশি এসআইআর শুনানি পর্বে ভোটার চাইলে বিএলএ 2দের নিয়ে যেতে পারবেন, এবং যারা শুনানিতে যাচ্ছেন তাদের রসিদ দিতে হবে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি জানেন কি? কত ভোটার এই তালিকায় রয়েছে? সুপ্রিম কোর্টের নির্দেশে কি তবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দিয়ে দিল? এতদিন বিজেপি যে দাবি করে আসছিল, সেই দাবি কি তবে ধাক্কা খেতে চলেছে? তবে কি এসআইআর বুমেরাং হয়ে গেল গেরুয়া শিবিরের কাছে? দেখুন, নির্বাচন কমিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধন করছে, সেটা তারা করতেই পারে। বাংলার সাথে গোটা দেশে তা হচ্ছে। কিন্তু কমিশন কি সত্যি নিজেরা পরিষ্কার যে তারা কি করতে চাইছে আর কি করছে? এটা ঠিক যে কোনো অন্য দেশের মানুষের ভারতের ভোটার হওয়ার কোনো অধিকার নেই। আবার ভোটার তালিকায় থাকা সমস্ত ভূত খুঁজে বের করে দেওয়ার প্রয়োজনীয়তাও রয়েছে। কিন্তু তার জন্য তো একটা সিস্টেম থাকবে নাকি? যেভাবে কমিশন এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করছে, তাতে কি সত্যিই মনে হচ্ছে যে তারা নিজেরা গোটা বিষয়টি সম্পর্কে পরিষ্কার একটা ধারণা নিয়ে কাজ করছে? প্রথমত, একের পর এক নতুন নিয়ম যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করছেন বিএলওরা, যার জেরে তারাও নাজেহাল হচ্ছেন, আবার ভোটাররাও নাকাল হচ্ছেন। যে পরিপ্রেক্ষিতে নাম বাদ দেওয়া হচ্ছে বা শুনানিতে ডাকা হচ্ছে, তার মধ্যে একটি হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। সাধারণ মানুষ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি বুঝবেন? খায় না মাথায় দেয়? কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি? সোজা বাংলায় এর অর্থ হলো তথ্যগত অসঙ্গতি। কি এই তথ্যগত অসঙ্গতি? সে সম্পর্কে কিন্তু কোনো কিছুই খোলসা করে জানান দেয়নি নির্বাচন কমিশন।
কয়েকটি বিষয় এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে মাত্র। তার মধ্যে রয়েছে মা বাবার বয়সের ব্যবধান 50 বছরের বেশি, সন্তান বা বাবা মায়ের বয়সের ফারাক 15 বছরের কম, একজন ভোটারের সঙ্গে 6 জনের বেশি ভোটারের নামের যোগ থাকা ইত্যাদি ইত্যাদি। এছাড়া কমিশনের প্রয়োজন হলে আরও কিছু ক্ষেত্রে নোটিশ ধরাতে পারে। এই শেষের বিষয়টি কিন্তু বড়ই বিভ্রান্তিকর। কমিশনের কখন কী কারণে প্রয়োজন হবে তা কী করে বোঝা যাবে? তার কোনো সঠিক উত্তর কিন্তু মেলেনি। কমিশন সূত্রে খবর, প্রথমে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা ওই তথ্যগত অসঙ্গতির কারণে 1,36,00,000 নাম ছিল। পরবর্তীতে সেই সংখ্যাটি কমে 98,50,000 হয়েছে। অর্থাৎ প্রায় 1 কোটি মানুষকে তথ্যগত অসঙ্গতির কারণে ডাকা হচ্ছে। যাদের ডাকা হবে তাদের নির্বাচন কমিশনের তরফে চাওয়া 11টি তথ্যের মধ্যে যে কোনো একটি তথ্য দিতে বলা হয়েছিল, কিন্তু সব ক্ষেত্রে আবার তা কিন্তু হচ্ছে না। 11টি তথ্যের মধ্যে রয়েছে জন্মের শংসাপত্র। সেই জন্মের শংসাপত্র দিলে আবার ছেলেকে বলা হচ্ছে তার বাবা যে তারই বাবা তার প্রমাণ দিতে হবে। প্রয়োজনীতে কেউ যদি দাদুর তথ্য প্রদান করে থাকে তবে তাকে আবার বলা হচ্ছে তার সঙ্গে দাদুর সম্পর্ক প্রমাণ করতে। এক্ষেত্রে তার এবং তার বাবার প্রমাণ দিতে হবে, আবার তার বাবার সঙ্গে তার বাবার প্রমাণ দিতে হবে। বুঝুন একবার, এর থেকে তো ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করলে কি ভালো হতো না? আর ডিএনএতে যদি না পাওয়া যায় তাহলে প্ল্যানচেট ব্যবস্থা করলেই ভালো হতো নাকি? প্ল্যানচেটে প্রপিতামহদের ডেকে ডেকে জিজ্ঞেস করে নিলেই তো হতো যে কে কার ছেলে আর কে কার নাতি নাতনি কিংবা প্রপৌত্র। কিন্তু এবার নির্বাচন কমিশনের এই একচেটিয়া ব্যবস্থাপনার ক্ষেত্রে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত সাফ জানিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ করতে হবে। তার মানে হলো এই তথ্যগত অসঙ্গতির জন্য কাদের এবং কেন ডাকা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এতদিন কমিশন যা করছিল তাতে কাকে কেন ডাকা হচ্ছে তা জানার কোনো উপায় ছিল না। বিষয়টা অনেকটা একতরফা ছিল, কিন্তু সর্বোচ্চ আদালত কমিশনের সেই একতরফা সিদ্ধান্তের বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি এসআইআর শুনানি পর্বে ভোটার চাইলে BLA 2দের নিয়ে যেতে পারবেন। অনেক মানুষ আছে যারা গোটা বিষয়টি বুঝতেই পারছেন না। তাকে যা বুঝিয়ে দেওয়া হচ্ছে, বুঝুক বা না বুঝুক, তা শুনেই সে চলে আসছে আর বারবার বিভ্রান্ত হচ্ছে। এক্ষেত্রে BLA 2 যদি সঙ্গে থাকে তবে বিষয়টা অনেক সহজ হবে। সেই সঙ্গে যারা শুনানিতে যাচ্ছেন তাদের রসিদ দিতে হবে। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখলেও একটি কাউন্টার স্লিপ আপনাকে দেওয়া হয়, কিন্তু আপনি এসআইআর শুনানিতে যাচ্ছেন, তথ্য প্রদান করছেন, কিন্তু আপনি যে সশরীরে হাজির হলেন তার কোনো রসিদ দেওয়া হচ্ছে না আপনাকে। পরবর্তীতে যদি দাবি করা হয় যে আপনি শুনানিতে যাননি, তখন কি হবে? 2002-এর তালিকাতে নাম থাকা সত্ত্বেও কমিশন যদি বলতে পারে যে তাদের ওয়েবসাইটে দেখাচ্ছে না তাই আপনাকে শুনানিতে ডাকা হচ্ছে, তবে তো এক্ষেত্রে আপনাকেও বিপাকে পড়তে হতে পারে রসিদ না থাকলে, তাই নয় কি? সর্বোচ্চ আদালত সবটা বুঝেই এই রসিদ প্রদানের নির্দেশ দিয়েছে কিন্তু। ফলে যারা শুনানিতে যাচ্ছেন তারা কিন্তু এবার রসিদ নিতে ভুলবেন না। আর যারা এই নির্দেশের আগে চলে গেছেন শুনানিতে, তারা বিএলওদের সঙ্গে যোগাযোগ করুন রসিদের জন্য। সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে কিন্তু নিজেদের জয় বলেই দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ তারা দীর্ঘদিন ধরেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে প্রশ্ন তুলে আসছিল, বারবার শুনানিতে BLA 2দের থাকার দাবি করে আসছিল। খুব স্বাভাবিকভাবেই আদালতের এই নির্দেশের ফলে ওই 98 লক্ষ ভোটারের পাশে থাকার দাবি কিন্তু এবার খুব সহজেই করতে পারবে তৃণমূল কংগ্রেস। তারা তাদের প্রচারে দাবি করতেই পারে যে তাদের জন্যই এই 98 লক্ষ নাম ভোটার তালিকায় উঠেছে। উল্টো দিকে বিরোধীদের অবস্থাটা দেখুন। এই পরিপ্রেক্ষিতে তাদের বলার কিন্তু কিচ্ছু নেই। তারা মানে বিশেষ করে বিজেপি একই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে যে এসআইআর-এর ফলে একজনও রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকবে না, একজনও অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় থাকবে না। বিজেপি কি নিশ্চিত যে একজনও হিন্দুদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাবে না, একজনও মতুয়া বা রাজবংশীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না? যা কিন্তু যাওয়ার সম্ভাবনাটাই প্রবল। আর যেভাবে এসআইআর নিয়ে রাজ্যের সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছেন
তাতে কিন্তু কমিশনের পাশাপাশি বিরোধী বিজেপির প্রতিও তাদের ক্ষোভ তৈরি হচ্ছে। কোনো শুনানি কেন্দ্রে দেখেছেন কোনো বিজেপি নেতা কর্মীকে গিয়ে ভোটারদের পাশে দাঁড়াতে? তাদের কি অসুবিধে হচ্ছে তা দেখতে? বিচ্ছিন্নভাবে দু একটি জায়গাতে এটা হয়তো হতেও পারে, কিন্তু তার কোনো ছবি কি সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে গুরুত্ব পাচ্ছে? তারা বলছেন এবার বাংলায় বিজেপি ক্ষমতায় না এলে বাংলায় নাকি দুর্গা পুজো হবে না, সরস্বতী পুজো হবে না। তাদের এই দাবিও কি ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ে না? কোন তথ্যের ওপর ভরসা করে তারা এই দাবি করছেন? যখন রাজ্য জুড়ে লাখো লাখো মানুষ এসআইআর নিয়ে বিভ্রান্ত, একের পর এক মৃত্যুর দাবি করা হচ্ছে এই এসআইআর হেনস্থার কারণে, তখন তার পাল্টা হিসেবে বিরোধী বিজেপির তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি? দেখুন, আপনারা আবার ভাববেন না যে আমি তৃণমূলের হয়ে কথা বলছি, তা কিন্তু একদমই নয়। আমি শুধু পরিস্থিতি অনুযায়ী তার অবস্থার বিশ্লেষণ করছি মাত্র। সত্যি প্রয়োজন ছিল বিরোধী হিসেবে বিজেপির তরফে শাসক তৃণমূলের তৈরি করা ন্যারেটিভে যোগ্য জবাব দেওয়ার, কিন্তু এটা দুর্ভাগ্যের যে তা দেখা যাচ্ছে না। এবার ভোটের বাক্সে যদি তার প্রতিফলন লক্ষ্য করা যায়, তবে তার দায় কিন্তু গেরুয়া শিবিরের নেতৃত্বকেই নিতে হবে। ভোটটা মানুষ দেবে, মানুষের অসুবিধে কারা তাদের পাশে দাঁড়াচ্ছে তা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সন্ধ্যের পর বোকা বাক্সের মধ্যে বসে কিংবা সংবাদ মাধ্যমের বুমের সামনে বক্তব্য দিলে কিন্তু ভোটটা বাক্সে আসবে না। সেদিক থেকে কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্টেজ তৃণমূল বলাই যায়, কিন্তু এখনও বেশ কিছুটা সময় আছে। পরিস্থিতি ঘুরতে বা ঘোরাতে একটি ইস্যুই কিন্তু যথেষ্ট। প্রয়োজন সেই ইস্যুকে সামনে রেখে লাগাতার লড়াই আর মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠা। তা না হলে এসআইআর বিজেপির কাছে বুমেরাং হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। আজ এ পর্যন্তই। নমস্কার।